যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতার মধ্যেই উত্তপ্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইন। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা মস্কোর, পাল্টা জবাব দিচ্ছে কিয়েভ। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজা পুনর্গঠনে মিশরের পরিকল্পনায় সমর্থন ইউরোপের। দাবি, ফিলিস্তিনিদের উৎখাতের চেষ্টায় বাড়বে বিশৃঙ্খলা। পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান। অভিযোগ, নিজস্ব এজেন্ডা চাপিয়ে দিতেই ট্রাম্পের এই নাটক। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা আইডেস্কে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতার মধ্যেই তুঙ্গে রাশিয়া ইউক্রেন উত্তেজনা। শনিবার সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় হামলার শিকার হয়েছে ইউক্রেন। মূল টার্গেট ছিল দোনেৎস্ক, খার্কিভ, ওডেসা এবং প্রাণ গেছে কমপক্ষে ২৫ জনের। অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। পাল্টা হামলা চালিয়েছে কিয়েভও। যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তা বন্ধ করায় এমনিতেই ব্যাপক চাপে ইউক্রেন। এরই মধ্যে হামলা জোরদার করেছে রাশিয়া। টার্গেট করেছে বেসামরিক স্থাপনা। দোনেৎস্কে ৮টি আবাসিক ভবন ও একটি শপিং সেন্টারে আঘাত করেছে ব্যালিস্টিক মিসাইল। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন, শিশুসহ আহত আরও ৪০ জন। খার্কিভের বোহাদখিভেও হয়েছে প্রাণহানি। সেখানে জরুরি বিভাগের উদ্ধারকারী দলকে লক্ষ্য করেও চালানো হয় হামলা। বিমানঘাঁটি, সামরিক কারখানা ও জ্বালানি স্থাপনা টার্গেট করেও ছুড়েছে মিসাইল। ইউক্রেনের হামলা প্রতিহতের দাবিও করেছে মস্কো। এক রাতে কিয়েভের ছোড়া ৩১টি ড্রোন ভূপাতিত করেছে তারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তীব্র লড়াইয়ের পর দখলমুক্ত করেছে কুরাস্কের ৩টি এলাকা। ইউক্রেনের ১৮০ সেনার প্রাণহানির দাবিও করেছে মস্কো। একই দিন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার লেনিনগ্রাদে একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে কিয়েভ। বিস্ফোরিত হয়েছে একটি তেল ট্যাঙ্কার। উত্তপ্ত পরিস্থিতির জন্য রাশিয়াকে দায়ী করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দাবি, যুদ্ধ বন্ধে কোনো ইচ্ছা নেই পুতিন প্রশাসনের। প্রতিদিনই রাশিয়া তাদের নিষ্ঠুরতার প্রমাণ দিচ্ছে। যুদ্ধ শেষের বিষয়ে কোনো ভাবনা নেই তাদের, বরং কিভাবে আরো ধ্বংসযজ্ঞ চালানো যায় আর সংঘাত জিইয়ে রাখা যায় সেটাই ভাবছে। আর বাকি বিশ্ব তা মেনে নিয়েছে। রাশিয়া ইউক্রেনকে আলোচনার টেবিলে আনতে তৎপরতা চলছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। কিয়েভকে সহায়তা বন্ধ এবং মস্কোর প্রতি পক্ষপাতমূলক আচরণের জন্য ইউরোপের সাথে দূরত্ব বেড়েই চলেছে ওয়াশিংটনের। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ফিলিস্তিনিদের রেখেই গাজা পুনর্গঠনে আরব নেতাদের প্রস্তাবে বাড়ছে জনসমর্থন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করলেও তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইউরোপ এই পরিকল্পনার পক্ষে অবস্থান নিয়েছে। ৫ বছর মেয়াদী পরিকল্পনায় সমর্থন জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি। এদিকে সৌদি আরবে উপসাগরীয় দেশগুলোর বৈঠকে অবিলম্বে গাজা পুনর্গঠনের কাজ শুরুর আহ্বান জানিয়েছেন নেতারা। ১৫ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত বিধ্বস্ত গাজা। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির পর পরিস্থিতি আপাতত শান্ত হলেও বসবাসের অনুপযোগী পুরো উপত্যকা। ফিলিস্তিনিদের বিতাড়িত করে গাজায় পুনর্বাসন ও অবকাশ যাপন কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়ে সমালোচনার ঝড় তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবের বিপরীতে পাল্টা পরিকল্পনা তুলে ধরেছে মিশর, যাতে সমর্থন দিয়েছে আরব লীগও। ফিলিস্তিনিদের উপত্যকায় রেখেই ৫ বছরে $৫৩ বিলিয়ন গাজা পুনর্গঠনের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে আরব লীগের পরিকল্পনাকে গ্রহণ করেছে ইউরোপ। ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের দাবি, ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাতের চেষ্টা অঞ্চলটিতে সৃষ্টি করবে নতুন বিশৃঙ্খলা। মিশরের নেতৃত্বে আরব লীগের গাজা পুনর্গঠনের পরিকল্পনাকে পূর্ণ সমর্থন জানায় জার্মান সরকার। এ পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে যত দ্রুত সম্ভব আলোচনায় বসা উচিত। নতুন করে আর কোনো রাজনৈতিক কিংবা সামরিক শক্তি যেন মাথাচাড়া দিয়ে ফিলিস্তিনিদের ক্ষতি সাধন না করতে পারে, এ বিষয়ে জার্মান সরকার গাজাকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
সৌদি আরবের এক সম্মেলনে জাতিসংঘের কাছে গাজা ও পশ্চিম তীরের নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি। গাজা উপত্যকার পুনরুদ্ধার, পুনর্গঠন এবং উন্নয়ন পরিকল্পনায় মিশর ও আরব দেশগুলোর পাশে আছে আমরা। সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক এ বিষয়ে দ্রুত আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমা বিশ্বের পাশাপাশি সমর্থনে ফিলিস্তিনিদের গাজায় রেখে উপত্যকা পুনর্গঠনের পক্ষে অবস্থান নিয়েছে চীন, সুদান সহ আরও বহু দেশ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতির আলোচনার অংশ নিতে কাতার যেতে পারেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। এর আগে ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতি আলোচনার জন্য সোমবার দোহায় প্রতিনিধি দল পাঠাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ রমজান পর্যন্ত বাড়াতে তৎপর, যদিও তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি চায় পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে। 140 বর্গমাইলের গাজা উপত্যকার পুরোটাই যেন গোরস্থানে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি দালানের ধ্বংসস্তূপ এক একটি সমাধিক্ষেত্র। কয়েক হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে আছে কংক্রিটের কয়েক ধাপ আস্তরণের নিচে। ভারী যন্ত্রপাতি এবং লোকবল না থাকায় উদ্ধারকর্মীরাও নিরুপায়। জাবালিয়ার বাসিন্দা সোহাইল আল মাজদালির 4 তলা ভবনটি এখন বসবাসের অযোগ্য, কিন্তু তাও ধ্বংসস্তূপের মাঝেই কোনোভাবে রাত কাটাচ্ছেন তিনি। ভাঙা যে ঘরে সোহাইল থাকেন তার পাশের ঘরের ইট কংক্রিটের নিচে চাপা পড়ে আছে তার পরিবারের 6 সদস্যের মরদেহ। 2 দফায় ইসরায়েলি হামলার শিকার হয় সোহাইলের বাড়ি। 2023 সালে অক্টোবরে হয় প্রথমটি। 2 মাস পরে দ্বিতীয়বারের হামলায় নিহত হয় পরিবারের 17 সদস্য। ধ্বংসস্তূপ থেকে মা সহ 11 জনের মৃতদেহ উদ্ধার করতে পারলেও বাকি 6 জনকে বের করতে পারেননি সোহাইল। 1 বছরের বেশি সময় ধরে ইট পাথরের নিচে চাপা পড়ে আছে হতভাগ্য 6 স্বজন। আমি জানি ওরা আশেপাশেই কোনো দেয়ালের নিচে চাপা পড়ে আছে। আমার 4 ভাতিজির জামাকাপড় চারদিকে ছড়ানো, কিন্তু ওদের বের করতে পারছি না। এ কেমন শাস্তি পাচ্ছি আমি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় জাবালিয়ায় ফিরে এসেছেন সোহাইল আল মাজদালাই। এসেই তোড়জোড় শুরু করেছেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা স্বজনদের মরদেহ উদ্ধারের, কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং লোকবলের অভাবে কিছুই করতে পারছেন না তিনি। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক শহীদের মরদেহ চাপা পড়ে আছে, সেগুলো বের করতে পারছি না, কারণ আমাদের কাছে বুলডোজার বা এরকম কোনো ভারী যন্ত্রপাতি নেই। গাজায় বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে কয়েক হাজার মরদেহ। দীর্ঘ সময়েও যাদের উদ্ধার করা বা কবরের ব্যবস্থা করা যায়নি। তাসরিয়ান সোভান, যমুনা নিউজ। লন্ডনের আইকনিক বিগ বেনে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন এক ব্যক্তি। বিখ্যাত এলিজাবেথ টাওয়ার বেয়ে ওঠে প্রতিবাদ জানালেন টানা 16 ঘণ্টা। শনিবার সকালে ফিলিস্তিনের পতাকা ও ঐতিহ্যবাহী কেফায়া হাতে টাওয়ার বেয়ে ওঠা শুরু করেন তিনি। জুতা খুলে ফেলায় রক্তাক্ত হয়ে পড়ে পা। সে অবস্থাতেও ফিলিস্তিনের মুক্তির দাবিতে ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকেন তিনি। পতাকায় লেখা ছিল বয়কট ইসরায়েল। আর তাকে নামানোর জন্য ক্রেন নিয়ে অভিযান শুরু করে জরুরি বিভাগ, কিন্তু কাউকে আর কাছে ঘেঁষতে দিচ্ছিলেন না তিনি। কাছাকাছি এলে আরও উপরে ওঠার হুমকি দেন। 16 ঘণ্টা পর নিচে নামিয়ে আনা হয় তাকে। এই ঘটনার জেরে ওয়েস্টমিনস্টার ব্রিজ ও ব্রিটিশ পার্লামেন্ট ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ফিলিস্তিনপন্থী গ্রাফিতিতে ছেয়ে ফেলা হলো ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ডের গলফ রিসোর্ট। এই ঘটনার দায় স্বীকার করেছে এক প্রতিবাদী গোষ্ঠী। শনিবার এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফুটেজে দেখা যায় গলফ কোর্সের বিস্তৃত মাঠের মাঝ বরাবর ফ্রি প্যালেস্টাইন, গাজা ইজ নট ফর সেল লেখা বিভিন্ন স্লোগান ছিল ট্রাম্পের বেশ কিছু অবমাননাকর মন্তব্য। এই ঘটনার দায় স্বীকার করেছে প্যালেস্টাইন ইন অ্যাকশন নামের গোষ্ঠী। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এ নিয়ে পোস্ট করেছেন তারা। লিখেছেন, ট্রাম্প গাজাকে নিজের সম্পত্তি মনে করে। ট্রাম্পেরও জানা উচিত তার ব্যক্তিগত সম্পত্তি আমাদের নাগালের বাইরে নয়।
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অভিযোগ, নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতে আলোচনার নাটক করছে ট্রাম্প প্রশাসন। দাবি, তেহরানের মিসাইল সক্ষমতা কমানোর পাশাপাশি দেশটি কাদের সাথে যোগাযোগ রাখবে সেটিও নির্ধারণ করে দিতে চায় ওয়াশিংটন। কোনো চাপেই মাথা নোয়াবে না তারা, এমন হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। রাশিয়ার সাথে সৎভাবে তৎপরতার মধ্যেই ইরানকে শান্তি চুক্তির প্রস্তাব দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি পাল্টা হুমকিতে বরাবরই সাপে নেউলে ট্রাম্প আর ইরান সরকারের সম্পর্ক। তবে সবাইকে অবাক করেই এবার নমনীয় অবস্থান মার্কিন প্রেসিডেন্টের। ওয়াশিংটনের আলোচনার প্রস্তাব অবশ্য প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরকারি কর্মকর্তাদের সামনে দেওয়া ভাষণে নাম উল্লেখ না করেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেছেন তিনি। খামেনির দাবি, আলোচনার নামে নিজেদের এজেন্ডা চাপিয়ে দেওয়াই লক্ষ্য ওয়াশিংটনের। কিছু শক্তিধর দেশ আলোচনার উপর জোর দিচ্ছে, কিন্তু তাদের মূল লক্ষ্য সমস্যার সমাধান নয়, আসলে নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতেই আলোচনার কথা বলে। তাদের দৃষ্টিভঙ্গি এমন যে, আসুন আলোচনায় বসুন, যাতে আমরা যা ইচ্ছা তাই আপনাদের উপর চাপিয়ে দিতে পারি। খামেনির অভিযোগ, ইরানের মিসাইল সক্ষমতা নির্ধারণ করে দিতে চায় যুক্তরাষ্ট্র। তেহরান কাদের সাথে যোগাযোগ রাখবে সেখানেও হস্তক্ষেপ করতে চায় ট্রাম্প প্রশাসন। করেছেন এমন অভিযোগও। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্রের কোনো চাপেই মাথা নত করবে না তার দেশ। এখন আর বিষয়টি পরমাণু ইস্যুতে সীমাবদ্ধ নেই। তারা নতুন দাবি সামনে আনছে যা ইরানের দ্বারা পূরণ করা সম্ভব নয়। তাদের চাওয়া আমাদের প্রতিরক্ষা সক্ষমতা কমানো। আমরা কাদের সাথে যোগাযোগ করব, কোথায় যাব সেটিও তারা নির্ধারণ করে দিতে চায়। তাদের চাওয়া আমরা যেন নির্দিষ্ট কিছু অস্ত্র না বানাই, আমাদের মিসাইলের পাল্লাও নির্ধারণ করে দিতে চায়। এটি কি কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব? এদিকে ইউরোপের সমালোচনাও করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রশ্ন তুলেছেন, ইরানের বিরুদ্ধে পরমাণু ইস্যুতে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগকারী ইউরোপ কি নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করছে? মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সিরিয়ায় সামরিক বাহিনী ও আসাদপন্থী আলাউতিদের লড়াইয়ে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা দেশ। 1000 ছাড়িয়ে গেছে নিহতের সংখ্যা। সবচেয়ে ভয়ঙ্কর পাল্টাপাল্টি হামলা চলছে সিরিয়ার উপকূলীয় অঞ্চল পশ্চিমাঞ্চলে। লাউতি অধ্যুষিত এই এলাকাগুলো অতিরিক্ত সেনা মোতায়েন করেছে অন্তর্বর্তী সরকার। স্থানীয় বার্তা সংস্থা জানিয়েছে, নিহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এখনও কারফিউ জারি রয়েছে লাতাকিয়া সহ অন্যান্য স্থানে। যদিও তারতুস ও লাতাকিয়ার অধিকাংশ অঞ্চল পুনরায় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে প্রাণ বাঁচাতে লাতাকিয়ায় অবস্থিত রুশ বিমান ঘাঁটি খামাই মিয়ামে আশ্রয় নিয়েছে আসাদ অনুসারী এবং তাদের পরিবার। অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মস্কোর সহায়তা চেয়ে বিমান ঘাঁটির সামনেই তারা বিক্ষোভ করেছেন। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ফিরিয়ে আনাই কি লাউতি সম্প্রদায়ের উদ্দেশ্য? আসাদ অনুসারী গোষ্ঠীটির সাথে সামরিক বাহিনীর নতুন সংঘাতকে ঘিরে এই প্রশ্ন এখন আলোচনায়। অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নয়, সরকারি বাহিনীর চলমান অভিযানেও মূল লক্ষ্য এখন লাউতিরা। গেল বছরের ডিসেম্বরে বাশার আল আসাদকে সরিয়ে দামেস্কের দখল নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এর মাঝে গেল বৃহস্পতিবার সরকারি বাহিনীর ওপর ভয়ানক হামলা চালিয়েছে আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠী, যারা সংখ্যালঘু আলাউতি সম্প্রদায়। পাল্টা জবাবে হামলা চালায় সামরিক বাহিনীও। কিন্তু ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র দেশ রাশিয়া এবং ইরান সিরিয়ার বিশৃঙ্খল পরিবেশের জন্য নতুন প্রশাসনকেই দায়ী করেছে। সিরিয়ার বর্তমান সংঘাত পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে ইরান শঙ্কিত। সেই সাথে আঞ্চলিক সংঘাতও ছড়াতে পারে। অন্তর্বর্তী সরকার প্রধানের উচিত দ্রুত জননিরাপত্তা নিশ্চিত করা। এটাই তাদের প্রধান দায়িত্ব। আলাউতে সন্ত্রাস গোষ্ঠী প্রথমে হামলা চালায়, এরপরই সামরিক বাহিনী পাল্টা অভিযান শুরু করতে বাধ্য হয়। ব্যাপারটি আর সরকার ভার্সেস সশস্ত্র গোষ্ঠী নেই, বরং শুধুমাত্র আলাউতিদের বিরুদ্ধে অভিযান বলা যায়, কেননা তারা বাশার আল আসাদের অনুসারী। সিরিয়ার অন্তর্বর্তী সরকার প্রধান আহমেদ আল সারা চেষ্টা করছে দেশটি পুনর্গঠনের। এজন্য প্রয়োজন বিদেশি সহায়তা আর রাজনৈতিক স্থিতিশীলতা। কিন্তু নতুন করে সংঘাত তার এই উদ্যোগকে ভেস্তে দিতে পারে। ইউনিফর্ম পরিহিত কিছু মানুষকে নিয়ন্ত্রণ করতে পারলেও অস্ত্রধারী সবার উপর কর্তৃত্ব খাটানো সম্ভব নয় আহমেদ আল সারার পক্ষে। ফলে দেশের সার্বিক পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
গুঞ্জন ছড়িয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ফিরিয়ে আনতেই ফোন দিয়াছে আলাউতিরা। তাদের দ্রুত অস্ত্র সমর্পণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তার পাশে আছে সৌদি আরব, মিশর, তুরস্ক, বাহরাইন সহ অন্যান্য মুসলিম দেশ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ভারতে এক ইসরায়েলি সহ 2 নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনায় 3 জন জড়িত বলে জানিয়েছে কর্ণাটক পুলিশ। কোপ্পাল শহরে এই 2 নারীর সাথে এক আমেরিকান সহ 3 পুরুষ পর্যটকও ছিল এবং প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায় যে একটি মোটর বাইকে চড়ে 3 জন ওই পর্যটকদের কাছে অর্থ দাবি করেছে। এরপরে বাগবিতণ্ডার জেরে এক পর্যায়ে 3 পুরুষ পর্যটককে নিকটবর্তী একটি হ্রদে ফেলে দেওয়া হয়। পরে ওই 2 নারীকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় 3 পর্যটকের মধ্যে একজনের মরদেহ হ্রদ থেকে উদ্ধার করা হয়েছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 3 আসামির মধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। যা হয়েছে তা দুর্ভাগ্যজনক ঘটনা, এমনটি হওয়া উচিত নয়। অবশেষে কারামুক্ত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। শনিবার ডিটেনশন সেন্টার থেকে নিজ বাসভবনে তিনি ফিরেছেন। এ সময় বিপুল সংখ্যক সমর্থক সড়কে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানায়। গত শুক্রবার প্রেসিডেন্টের গ্রেফতারি পরোয়ানা বাতিল করেন সেউলের কেন্দ্রীয় জেলা আদালত। মামলার তদন্ত কার্যক্রমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন আদালত। পরে কৌশলীরা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল না করায় সিদ্ধান্ত নেয় মুক্তি পান সুকিয়োল। তবে শারীরিক উপস্থিতি ছাড়াই তার বিচার কাজ চলবে সামরিক আইন জারির জেরে গত জানুয়ারিতে গ্রেফতার করা হয়েছিল সুকিয়োলকে। গত মাসে সাজা বাতিলের আবেদন করেন তার আইনজীবীরা। এবার হামলার ঘটনা ঘটেছে কানাডার একটি পানশালায়। বন্দুকধারীর হামলায় 12 জন আহত হয়েছে। শুক্রবার রাতে টরন্টোর এক বারে এই ঘটনা হয় এবং প্রত্যক্ষদর্শীরা জানায় যে রাইফেল ও হ্যান্ডগান হাতে হঠাৎ করে সেখানে ঢুকে পড়ে 3 মুখোশধারী, এলোপাতাড়ি গুলি চালায়। এতে 6 জন গুলিবিদ্ধ হয়। কাঁচ ভেঙে আরও 6 জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। তাদের প্রাণহানির শঙ্কা নেই বলেই চিকিৎসকরা জানিয়েছেন। আর এই হামলার ঠিক পরপরই একটি গাড়িতে করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলার কারণ এখনও জানা যায়নি। আগামী ডিসেম্বরে অথবা জানুয়ারিতেই হতে পারে মিয়ানমারের নির্বাচন। এই তথ্য জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন জান্তা প্রধান মিন অং লাইং। বলেছেন, স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটে অংশগ্রহণের জন্য এরই মধ্যে আবেদন করেছে 53টি রাজনৈতিক দল। যদিও নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা নিয়ে সংশয় জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। 2021 ফেব্রুয়ারিতে সুচিকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। আটক করা হয় সুচিকে। বেশ কয়েকটি মামলায় তার বিচার চলছে এবং কারাদণ্ড ভোগ করছেন। জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটির পরিস্থিতি অস্থিতিশীল। উত্থান হয়েছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর। আর সরকারি বাহিনীকে হটিয়ে রাখাইন সহ বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। পেরুর রাজধানী লিমায় এক অলৌকিক ঘটনা ঘটেছে। রেললাইনের উপরে ঘুমিয়ে পড়েছেন একজন, তার গায়ের উপর দিয়ে ট্রেন চলে গেল, এরপরও প্রাণে বেঁচে গেলেন। এবং এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে শনিবার রাতে রেললাইনের উপরে ওই ব্যক্তি ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ একটি ধীরগতির ট্রেন এসে পড়ে। লোকটির উপর দিয়েই চলতে চলতে সেটি এবার থেমেও যায়। তবে বড় কোনো দুর্ঘটনা ছাড়াই বেরিয়ে যেতে সক্ষম হন চাপা পড়া ওই ব্যক্তি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে রোমহর্ষক এই দৃশ্য। ঘটনার পরপরই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে এবং তার হাতের 2টি আঙুলে সামান্য চোট পেয়েছেন বলেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তদন্তে জানা গেছে যে এই ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন 28 বছর বয়সী ওই ব্যক্তি। দাবানলে পুড়ছে নিউ ইয়র্কের বিস্তীর্ণ এলাকা। বেশ কয়েকটি জায়গায় আগুন বিচ্ছিন্নভাবে জ্বলছে। শনিবার লং আইল্যান্ডের বনাঞ্চলে আগুন ছড়ায়, মুহূর্তেই আকাশ ছেয়ে যায় ঘন কালো ধোঁয়ায়। কমপক্ষে 3 কিলোমিটার পর্যন্ত আগুনের শিখা ছড়িয়ে পড়ে। জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আর এই অবস্থা সামাল দিতে কাজ করছে নিরাপত্তা বাহিনী। এরই মাঝে শহরটিতে প্রবেশের মূল সড়ক বন্ধ করা হয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে অস্ট্রেলিয়ায়।
ঘূর্ণিঝড় আলফ্রেড দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে দেশটির কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসে টানা বৃষ্টি চলছে। নদীর পানি বেরিয়ে চলেছে, পানিবন্দী লাখ লাখ মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন পূর্বাঞ্চলীয় বিশাল এলাকা এবং আটকে পড়াদের উদ্ধারে জরুরি বিভাগের অভিযান চলছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখনও বন্ধ ব্রিসবেন সহ বেশ কয়েকটি বিমানবন্দর। বন্যা পরিস্থিতির জেরে উদ্ধারকারী বাহিনীর দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, এতেও 13 সেনা সদস্য আহত হয়েছেন। বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করা হচ্ছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পুরুষদের মাথায় পড়ল লাঠির বাড়ি। ভারতে হোলি উৎসবে এই কাণ্ড ঘটল, তবে গুরুতর কোনো ঘটনা নয়। ভারতের বারসানা এলাকার হোলি উৎসবে এটি বহু পুরনো রীতি। রং খেলার মাঝে বালিশ মাথায় তুলে সারিবদ্ধ হয়ে দাঁড়ান পুরুষরা, আর কাঠের লম্বা লাঠি দিয়ে সেই বালিশের সজোরে আঘাত করেন নারীরা। ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কথিত আছে, হোলি উৎসবের দিন প্রেমিকা রাধার সাথে দেখা করতে বারসানায় এসেছিলেন দেবতা কৃষ্ণ, আর এ সময় পোশাকে রং ছিটিয়ে দিলে কৃষ্ণের মাথায় মজার ছলেই লাঠি দিয়ে আঘাত করেন রাধা। এই ছিল যেমন আই ডেস্কে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।